সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় পথনাটক, প্রতিবাদের শৈল্পিক প্রকাশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মান্নান হীরা, সভাপতি, বাংলাদেশ পথনাটক পরিষদ; এবং আহমদ গিয়াস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রী সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কমায় না, বরং লালন করে। সমর্থন করলেন অর্থনীতিবিদরাও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিশ্বে এভাবেই জঙ্গিবাদ মোকাবেলা করা হয়, মন্তব্য বিশ্লেষকদের। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তার ফাঁসির আদেশ। 2014 সালে পুলিশের হেফাজতে মারা যায় আবু বক্কর। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ। পুলিশ, সাংবাদিক সহ আহত অন্তত 30। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পেলেন স্বর্ণপদক। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। পথনাটক। পথনাটকের ঐতিহ্য কিন্তু আমাদের দেশে দীর্ঘদিনের এবং বিশ্বব্যাপী এটি একটি স্বীকৃত প্রতিবাদের মাধ্যম হিসেবে বিবেচিত। এবং বাংলাদেশে আমরা দেখেছি যে যত আমাদের আন্দোলন সংগ্রাম সবকিছুতেই কিন্তু পথনাটক একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মানুষকে জাগ্রত করতে। তা আমরা সেই পথনাটক নিয়ে আজকে আলোচনা করব। উপলক্ষটা এখন 25তম জাতীয় পথনাটক উৎসব অনুষ্ঠিত হচ্ছে বা ঢাকায়, এবং পথনাটক পরিষদ যেটা গঠিত হয়েছিল সেটিরই মনে হয় সেটিরও 25 বছর পূর্তি হচ্ছে, যদিও আমাদের পথনাটকের ইতিহাস কিন্তু আরো পুরনো। তা আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু উল্টো দিক থেকে আসি। প্রথমেই আহমদ গিয়াস, আপনার কাছে জানতে চাইব, এবারের যে পথনাটক উৎসবটা আপনারা করছেন সেই উৎসবের বৈশিষ্ট্যগুলো কি, বা সেই উৎসবে কয়টি দল অংশগ্রহণ করছে, এই তথ্যগুলো যদি আমাদের একটু জানান। ধন্যবাদ আপনাকে। এবারে উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে আমি বলে নিই যে আমাদের নিয়মিতভাবে পথনাটক যে আমরা প্রদর্শনী করি প্রতি বছরে শীত মৌসুমে, সেটির 25 বছর পূর্তি হচ্ছে। এবার 25 বছর পূর্তি হচ্ছে। আর আমরা 2002 সাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে একটি নাট্য উৎসব করি। শুধু মাঝখানে আমাদের 2009 সালে একবার আমরা করতে পারিনি, বিডিআর বিদ্রোহ হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখে। সে বছর আমরা উৎসবটা করতে পারিনি। এছাড়া আমরা প্রতি বছরই 1 থেকে 7 তারিখ পর্যন্ত একটা উৎসব মুখর পরিবেশ থাকে এবং এক ধরনের বিদায় উৎসব থাকে এটা। কারণ নভেম্বর-ডিসেম্বর মাস থেকে সাংস্কৃতিক উৎসবের যাত্রা আসলে শুরু হয়, আর মার্চ মাসের পরেই বৃষ্টি শুরু হয় অনেকটা। সে কারণে এটা দিয়ে আমাদের এক ধরনের সাংস্কৃতিক উৎসব শেষ হয় ঢাকা কেন্দ্রিক। এবারের উৎসবে আমাদের এখানে প্রায় 40টির বেশি নাটকের দল অংশগ্রহণ করছে, কিন্তু ভিন্ন আঙ্গিক যেটা উৎসবের মধ্যে সেটি হচ্ছে নাটকের পাশাপাশি, পথনাটকের পাশাপাশি আমরা ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে একটা ফোক বেস আমরা কিছু কাজ দেখাচ্ছি, যেমন মহুয়ার পালা, বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফোক অনুষ্ঠান, এবং এর মধ্যে আবার লাঠি খেলাও আছে। আগামীকালকে আবার কীর্তন আছে। এরকম 7টি ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে 7টা অঞ্চল ভিত্তিক ফোক লোক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এটি আমাদের বৈশিষ্ট্য। আর সেই বৈশিষ্ট্যের সাথে আরেকটি যোগ হচ্ছে, এবার আমাদের উৎসবের যে স্লোগানটা আমরা নির্ধারণ করেছি, যে সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি, সেটি হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই।
এই পাঠ্যপুস্তকে যে বিকৃতিগুলো এসছে, পাঠ্যপুস্তক থেকে যে সমস্ত সৃজনশীল অসাম্প্রদায়িক কবিতাগুলো বাদ দেওয়া হয়েছে, আমাদের নাটকের অনেক নাটকের বিষয়বস্তু সেটা এবং আমাদের উৎসবের স্লোগান সেটা, উৎসব থেকে আমরা উচ্চারণ করতে চাই যে আমরা একটা সাম্প্রদায়িকতা মুক্ত দেশ চাই, সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, আমরা মুক্ত মানবিক দেশ চাই। আমাদের পাঠ্যসূচিতে, স্যার বলতে পারবেন এই ব্যাপারে ভালো, আমাদের পাঠ্যসূচিতে যেন অসাম্প্রদায়িক চেতনার কথা থাকে, আমাদের শিক্ষাক্রমে যেন অসাম্প্রদায়িক চেতনার কথা থাকে। ধন্যবাদ। এই যে সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মানে এই সময়ের দাবি। পথনাটক আসলে এইভাবেই কিন্তু আমাদের বিভিন্ন সময়ের প্রয়োজন মিটিয়ে এসছে, সময়ের দাবিগুলো তুলে ধরেছে। তা আমরা এবার মান্নান হীরা আপনার কাছে জানতে চাইব, আমাদের পথনাটকের যে পরিক্রমা, যে ইতিহাস বাংলাদেশের, সেটি নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। শুরুতেই আপনি যেটা বলছিলেন, আমরা রজত জয়ন্তী পালন করছি পথনাটক পরিষদের এবারের উৎসবের মধ্য দিয়ে, এবং এটাও বলেছেন আপনি যে ইতিহাস আরো অনেক পেছনে। তো আসলে পথনাটক মানে হচ্ছে খোলা নাটক, যে নাটক পথে প্রান্তরে সাধারণ মানুষের সামনে অভিনীত হয় এবং মানুষের প্রয়োজনের কথা, তার গুরুত্বপূর্ণ বিষয়াদি যেগুলো, সেগুলো নিয়ে পথনাটক প্রধানত কাজ করে। সেই দিক থেকে বিবেচনা করলে আমরা, আহমেদ গিয়াস যেটা বলছিলেন, আমরা যে লোকাঙ্গিকগুলোকে যুক্ত করেছি, এটি কিন্তু আমাদের পথনাটকের আদি ফল। রামায়ণ লীলা, জারি গান, কীর্তন, ফোকটা আমাদের। তো সময়ের প্রয়োজনে আমরা যারা আধুনিক নাট্য চর্চা করি, তারা এক ধরনের পথনাটক চর্চার মধ্যে চলে গেছে। তো এটি ধরুন খুব নিকট অতীতেও যদি আমরা দেখি, মুক্তিযুদ্ধের আগেও কিন্তু এই পথনাটকের কাজ হয়েছে। আমাদের দেশের জীবিত আছেন এমন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এখনো ইতিহাস হয়ে আছেন, কামাল লোহানী, হাসান ইমাম, মমতাজ উদ্দিন, আমাদের নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, তারা কিন্তু মুক্তিযুদ্ধের আগ দিয়ে শুরুতে যখন গণ আন্দোলন চলছিল, গণ অভ্যুত্থান চলছিল, তখন কিন্তু ট্রাকে ট্রাকে চিটাগাং, ঢাকায় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পথনাটক হতো। চট্টগ্রামের লালদিঘি ময়দানেও মমতাজ স্যারের নাটক অভিনীত হয়েছে। লালদিঘি না না, স্বাধীনতা আমার স্বাধীনতা আমার স্বাধীনতা। তো এটার একটা ঐতিহ্য রয়েছে। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শরণার্থী শিবিরেও কিন্তু পথনাটকের অভিনয় হতো। এটা খুব কম আকারে হয়েছে, বিস্তৃতি তেমন ছিল না, কিন্তু সেটাকে আমরা দেখেছি। যেরকম গান যোদ্ধাদের উদ্বুদ্ধ করত, পথনাটকও কিন্তু সেটি করত। তারপরে স্বাধীনতার পরে এটি একটি সংগঠিত রূপ নেয়। আমরা দেখতে পাই সেলিম আল দীনকে চরকাকড়ার ডকুমেন্টারির মধ্য দিয়ে, যেটা ঢাকা থিয়েটার নাসিরুদ্দিন ইউসুফ নির্দেশনা দেন। তারপরে আমরা দেখতে পাই, সব নাম উচ্চারণ করা সম্ভব নাও হতে পারে, খেপা পাগলার প্যাচাল, এস এম সোলাইমানের। তারপরে তো একটা এমন সময় এলো, সেটা হচ্ছে 90, যেখানে পথনাটক কি এবং কতটা প্রয়োজনীয় সমগ্র জাতি অনুভব করলো, এবং গ্রামে গ্রামে সাধারণ নাট্যকর্মীরা সেই পথনাটকে অংশগ্রহণ নিল। অভিনেতা হিসেবে এবং দর্শক হিসেবে মানুষ যুক্ত হতে থাকলো। আপনার স্মরণ আছে নিশ্চয়ই, তৎকালীন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সাধারণত এমন কোনো অনুষ্ঠানই হতে দেখতাম না যে আলোচনা অনুষ্ঠান পথনাটক ছাড়া হচ্ছে। এবং যেদিন এরশাদের বিদায় ঘটে জনতার মঞ্চে বা পল্টনে আমাদের যে মঞ্চটা হয়েছিল, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পথনাটকই হয়েছিল। তো আমরা সেইখান থেকেও একটা শক্তিশালী ব্যাপার দাঁড়িয়ে যায়। তারপরে এটা একটা সাংগঠনিক রূপ নেয়। এখন আমাদের সারা দেশে যারা নিয়মিত পথনাটক চর্চা করে, তারা এই সংগঠনটার অন্তর্ভুক্ত। তার অর্থ কিন্তু এই নয় যে তার বাইরে অন্যরা পথনাটক করছে না, তারাও প্রচুর গুরুত্ব সহকারে পথনাটক করছে। আর আমি একটা জিনিস একটু নোটিস করতে চাই মোর্শেদ ভাই, সেটা হচ্ছে যে পথনাটক একটি স্বাধীন সার্বভৌম শিল্প মাধ্যম। এটি সমকালীনতার একটা প্রাধান্য দিয়ে থাকে,
এবং এর সাথে একটা সামাজিক ভাবনা অবশ্যই যুক্ত থাকতে হয়। তো এটা সারা পৃথিবীতে, আফ্রিকাতেও তাই, ভারতবর্ষে তো আছেই। তো আমরাও কিন্তু এই সময়ের প্রয়োজনে এরশাদের স্বৈরাচার আমল চলে যাওয়ার পরে যে একটা সাম্প্রদায়িকতার উত্থান ঘটলো সমাজে, আমাদের দীর্ঘদিন এখন পর্যন্ত সাম্প্রদায়িকতা বিরোধী নাটক করতে হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত অনেক নাট্যদল যুদ্ধাপরাধীদের বিচার অনেকটাই সফল হয়েছে, কিছু বাকি আছে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে নাটক এই পথনাটক। তারপরে ধরেন গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য নানা ধরনের চক্র আছে আমাদের, সে আলোচনায় আমরা যেতে পারবো না, কিন্তু রাজনৈতিক যাদের মধ্যে গণতন্ত্রের ছিল চাপ্পড় মারা আছে, তারা গণতন্ত্রকে নানান সময় সুদৃঢ় করার বদলে একটু নড়বড়ে করে দেবার নানান চক্রান্ত করেছে। এবং 13-14 সালে যে আমরা আগুন সন্ত্রাস দেখেছি, সে আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও পথনাটক দাঁড়িয়েছে এবং সারা দেশেই কম বেশি এটা অভিনীত হয়েছে। সেজন্য আমি মনে করি এটি একটি স্বাধীন সার্বভৌম প্রতিবাদের শিল্প রূপ, এবং এর রচনা শৈলী আলাদা, এর অভিনয় শৈলী আলাদা, এর নির্মাণ শৈলী আলাদা, এবং এর দর্শকও আলাদা। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমি এবার আসবো অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ আপনার কাছে, একজন গবেষক হিসেবে জানতে চাইব। তার আগে বলে নেই যে আপনি আজ রাষ্ট্রপতির কাছ থেকে সামগ্রিক গবেষণার জন্য স্বর্ণ পদক পেয়েছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সময় টিভির পক্ষ থেকে। আপনি যদি একটু পথনাটকের একটু বৈশ্বিক পরিস্থিতিটা, আমরা কিন্তু দেখেছি যে যেই সমস্ত দেশে নিপীড়ন বেশি হয়েছে, নিপীড়িত জনগণ আন্দোলন করেছে, আফ্রিকার দেশগুলোতে, ল্যাটিন আমেরিকার দেশে, এদিকে চীন, ভিয়েতনাম, সেই সমস্ত দেশে কিন্তু পথনাটক একটা শৈল্পিক ভাষা হিসেবে প্রকাশ লাভ করেছে। এবং ভারতে তো বটেই, ভারতের স্বাধীনতা আন্দোলনে আমরা যদি সেই স্বাধিকার আন্দোলনেও পথনাটক বড় ভূমিকা রেখেছে। আপনি সামগ্রিকভাবে একটু বৈশ্বিক প্রেক্ষিতে যদি আলোচনা করেন পথনাটক নিয়ে, এবং পথনাটকের যে ফর্মটা কি, এর বৈশিষ্ট্যটা কি, অন্য প্রসিনিয়াম থিয়েটার বা অন্য নাটকের চাইতে এটি কেন আলাদা? ধন্যবাদ। মান্নান হেরা ভাই কথার মধ্যে বলেছেন, আপনিও বললেন যে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। আসলে পথনাটক সৃষ্টি হয়েছিল প্রতিবাদের একটি অস্ত্র হিসেবে। শিল্পকে কতটা অস্ত্র বলবো আমি জানি না, কিন্তু দিমিত্রভের কথাটা স্মরণ করতে হবে, লেনিনের কথাটা স্মরণ করতে হবে। আমাকে একটা গল্প দাও, একটা কবিতা দাও, যাকে আমি রাইফেলের মতন ব্যবহার করতে পারি। এবং ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস সম্পর্কে লেনিন এমন কথাই বলেছিলেন। আমার মনে হয় যে উপনিবেশিত আফ্রিকায়, উপনিবেশিত ল্যাটিন আমেরিকায় এবং সাম্রাজ্যবাদের কবজা করতে চেয়েছিল যে ভিয়েতনামে, এবং ভারতবর্ষে যেখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে দাবিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল, সেই সব দেশে একটি বিকল্প প্রতিবাদের সূত্র হিসেবে পথনাটকের জন্ম। পথনাটকের যে ফর্ম, সেটি আগে কাছাকাছি ফর্ম ছিল, কিন্তু পথনাটক একেবারে একটি ভিন্ন স্বাধীন সার্বভৌম ফর্ম, যেটা মান্নান ভাই বললেন। এবং এই ফর্মটি আফ্রিকাতে প্রথম শুরু হলো, আফ্রিকা থেকে ল্যাটিন আমেরিকা, সেখান থেকে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ল। আমরা লক্ষ্য করব আফ্রিকাতে যে শ্বেতাঙ্গ মানবিকতা, ওরা কিন্তু মানবিকতার কথা বলে কিন্তু কৃষ্ণাঙ্গকে হত্যা করে। এই যে শ্বেতাঙ্গ মানবিকতা, শ্বেতাঙ্গ একটা যে মানবতাবাদী দর্শন, এই দর্শনটার বিরুদ্ধেই প্রতিবাদ স্বরূপ পথনাটকের জন্ম। এবং অন্যান্য দেশগুলোতেও একই ছবি, কখনো স্বাধীনতা সংগ্রামের জন্য, কখনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য পথনাটক মানুষকে উদ্দীপিত করেছে, সন্দীপিত করেছে, জাগ্রত করেছে। এবং এই যে পথনাটক যে জাগ্রত করে, আমি একটি সূত্র বলি যে কয়েকদিন, 3-4 দিন আগে যখন পথনাটকের 25তম পথনাটক এর যে উদ্বোধনী অধিবেশন, যেটা হলো শহীদ মিনারের পাদদেশে, সেখানে পথনাটকের একজন অন্যতম শিল্পী মলয়শ্রী হাশমি, তিনি বললেন যে যা জাগিয়ে রাখে, জেগে থাকে এবং অন্যকে জাগায়, তাই হচ্ছে পথনাটক। পথনাটক নিজে জেগে থাকে, অন্যকে জাগায় এবং অন্যকে জাগতে সাহায্য। এই যে জায়গাগুলো, এটি কিন্তু পৃথিবী জুড়েই পথনাটক এই কাজটা করেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে তাকাই যদি আমরা তাহলে দেখব, এবং
আমাদের সবচেয়ে চোখে দেখা হচ্ছে 90-এর গণ আন্দোলনের সময়। এরশাদ বিরোধী গণ আন্দোলনের একটা বড় শক্তি উৎসই ছিল আমাদের পথনাটক, এবং তখনই কিন্তু বাংলাদেশে পথনাটক খুব জনপ্রিয়তা লাভ করলো। এর আগে কিন্তু ওইভাবে জনপ্রিয়তাটি হয়নি। এবং পথনাটক শব্দটাও বাঙালির কাছে, আমাদের কাছে বেশি জনপ্রিয় হলো এই ফর্মটা সম্পর্কে আমরা প্রথম চোখে দেখলাম, ভালোভাবে দেখলাম, সাহসের সঙ্গে দেখলাম কিন্তু 90-এর গণ আন্দোলনের সময়। পথনাটকের যে ফর্মের কথাটি আপনি বললেন, সেটি একেবারে একটি স্বাধীন সার্বভৌম ফর্ম। প্রসেনিয়ামের সঙ্গে তো ব্যাপক পার্থক্য। তবে একটা জিনিস আমি বলবো যে পথনাটকের ঐতিহ্য কিন্তু আমাদের যে লোকনাটক তার মধ্যেই ছিল। গাজীর গান, রায়ানি কিংবা গম্ভীরার মধ্যেই আছে। অর্থাৎ দেখেন, গম্ভীরাতে কিন্তু গানটি কোনো মঞ্চে হয় না, যে কোনো সময় দাদু এবং রাতে গান শুরু করে দেয়। এটা আর পথনাটকের আদি উৎস আমি বলবো। গাজীর গান ওইভাবে কোনো মঞ্চর দরকার নাই। এমনকি আমাদের যে রয়ানি কিংবা এই জাতীয় যে সমস্ত নাট্য ফর্মগুলো আছে, সেই জায়গায় ওই যে কস্টিউম ডিজাইনের কথা বলবো, কিংবা মেকআপ, লাইট ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, এই সব কিছু থেকে একটু সহজ করে সাধারণ মানুষের কাছে যাওয়ার যে প্রবণতাটি পথনাটক তৈরি করেছে, সেটি কিন্তু আমাদের বাংলা নাটকেরই ঐতিহ্য। আমাদের বাংলা নাটককে বিনষ্ট করেছে, আমাদের বাংলা নাটককে বিনষ্ট করার চেষ্টা করেছে ঔপনিবেশিক শক্তি। আমাদের নাটক ছিল তো উন্মুক্ত প্রান্তরে, স্কুলের উঠানে, কোনো জমিদার বাড়ির উঠানে, কিংবা গৃহস্থ কোনো একটি সম্পন্ন গৃহস্থ বাড়ির উঠান ঘরে নাটক অভিনীত হতো সন্ধ্যাবেলায়। সেইখানে ব্রিটিশ ঔপনিবেশ শক্তি এসে বলো, বাবা তোমাদের এগুলো নাটক না, আমাদেরটা নাটক। কি? প্রসেনিয়াম বলে আমার একটা জিনিস আছে আমাদের, সেটি তোমাকে ঘরে ঢুকতে হবে এবং 3 দিক বদ্ধ থাকবে, একদিকে অভিনয় হবে, দেখবে, এবং সেখানে এমনি এমনি ঢুকতে পারবে না, ধুতি পরে লুঙ্গি পরে ঢুকতে পারবে না, তোমাকে প্যান্ট শার্ট পরতে হবে, তোমাকে টিকিট কিনতে হবে, তারপর তোমাকে নাটক। আমার সংস্কৃতিকে সংকুচিত করেছে ব্রিটিশ ঔপনিবেশ শক্তি। লেবেদেব সাহেব যেটা করলেন আর কি, সংকুচিত করেছে আমাদের। এই জায়গায় আমি বাংলাদেশে যারা পথনাটকের পথিকৃৎ কিংবা গ্রাম থিয়েটারের যারা পথিকৃৎ, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, আমি শ্রদ্ধা জানাবো, স্যালুট দেব। এই কারণে তারা সংস্কৃতিকে আবার সাধারণ মানুষের কাছে নেওয়ার চেষ্টা করেছেন, এবং এইভাবেই সংস্কৃতির মুক্তি ঘটেছে, সংস্কৃতির মুক্তি ঘটানোর প্রয়াস চালিয়েছেন। এবং আমি আশা করব যে এখানে 2 জন আছেন, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক, অসংখ্য শিল্পী। আমার তো মনে হয় যে শিল্পীর সংখ্যা এরা বলতে পারবেন যে আমাদের কত শিল্পী আছে, গ্রাম থিয়েটারের কত শিল্পী আছে, কেউ বলতে পারবে না। এই যে অসংখ্য শিল্পী বাংলাদেশের সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছেন, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ আমার বিবেচনায়। কেননা আবারও বিশ্বাস করি যে ভৌত উন্নয়নই একটি জাতির উন্নয়ন নয়, সাংস্কৃতিক উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সত্যিকার উন্নয়ন হতে পারে না। রাইট, আবার আসবো আহমদ গিয়াস আপনার কাছে। একটু যদি আমাদের জানান যে ঢাকার বাইরে সারা দেশে আসলে পথনাটকের চর্চা কিরকম হচ্ছে? ঢাকার বাইরে পথনাটকের চর্চা আমার কাছে মনে হয় ঢাকার মতন করেই হচ্ছে। ঢাকার থেকে তারা কোনো অংশে কম যাচ্ছে না। যেমন এবার আমাদের যে উৎসবটি হচ্ছে এই 1 থেকে 7 তারিখ পর্যন্ত, আপনি দেখবেন এখানে 40টা নাটকের মধ্যে 17টাই 10টি নাটক আর 7টি আঞ্চলিক ফোক। তার মানে প্রায় 17টি, অর্ধেকই কিন্তু ঢাকার বাইরে থেকে এসছে নাটকগুলো। এবং সব জায়গাতেই পথনাটকের প্রতি পথনাটকের উৎসব হচ্ছে। যেমন গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি উৎসব হয়ে গেল কয়েকদিন আগে, পথনাটকের উৎসব হয়ে গেল যশোরে, সম্প্রতি শুরু হয়েছে চট্টগ্রামে, কুমিল্লাতে পথনাটক হচ্ছে, কুষ্টিয়াতে পথনাটক হচ্ছে, রাজশাহীতে পথনাটক হচ্ছে, দিনাজপুরে পথনাটক হচ্ছে, সব জায়গাতেই পথনাটক হচ্ছে। ঢাকার বাইরের চর্চাটা এবং আমাদের যেমন পথনাটক পরিষদের যারা সদস্য, তার অর্ধেকের বেশি হচ্ছে ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলের। আচ্ছা, আর স্যারের কথার একটা রেশ ধরে একটা কথা বলি যে 90-এর গণ অভ্যুত্থানের সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, জাগলক্ষ নূর হোসেন একটি নাটক, কত প্রদর্শনী হয়েছে সেই 10ই নভেম্বরের নূর হোসেনকে কেন্দ্র করে। তারপরে খেপা পাগলার প্যাচাল, যেটা বললো হীরা ভাই বললেন, খেপা পাগলার প্যাচাল অসংখ্য, বলা যাবে না বোধহয় কত হয়েছে। তারপরে আমাদের যেমন পথনাটকের সাম্প্রদায়িকতা বিরোধী নাটক, মৌলবাদের বিরুদ্ধে নাটক, মান্নান হীরার লেখা একটা নাটক, সেই নাটকটির নাম হচ্ছে বউ। সেটি বোধহয় হীরাবাই নিজেও বলতে পারবে না বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে সেই বউ নাটকটি হয় না। যদিও আমরা খুব গৌরববোধ করি সেই নাটকটি হীরাবাইয়ের কাছ থেকে লিখিত স্ক্রিপ্ট হাতে লেখা নিয়ে প্রথম আমরা অভিনয় করেছিলাম। এরকম স্যার যেটা বললেন যে পথনাটকের প্রদর্শনী বোধহয় কয়েক হাজার, এটা বের করা যাবে না কত হয়েছে পথনাটকের প্রদর্শনী।
আচ্ছা, হীরা ভাই আপনার কাছে একটু জানতে চাই যে পথনাটকটা আমরা বলি যে প্রতিবাদের একটা শৈল্পিক প্রকাশ বা শৈল্পিক ভাষা, কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে খুব বেশি বক্তব্য দিতে চাইলে শিল্পের ব্যাঘাত ঘটে, একটা কথা আছে। তো পথনাটকেও কিন্তু আমরা সেই বিষয়টা মাঝে মাঝে দেখি যে একটু স্লোগানধর্মী হয়ে যাওয়াতে ঠিক এটাকে কতটা শৈল্পিক বলা যাবে সেটা নিয়ে প্রশ্ন থাকে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি যে কথাটি বললেন এটি খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা দীর্ঘ 25 বছর ধরে এই কথাটা বলেই আসছি, এবং দুঃখজনক হলেও সত্য। হীরা ভাই একটু আপনাকে থামাই, পরে আবার আসবো। আমাদের কাছে একজন দর্শক আছে টেলিফোন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। বলুন। যে আমি এই স্বাধীনতার মাসে আপনাদেরকে শুভেচ্ছা জানাইয়া একটি প্রশ্ন করতে চাই যে পথনাটক, ওডিসি, খেলাঘর, বিভিন্ন সংগঠন মফস্বল পর্যায়ে ছিল। আমরা স্কুল জীবনে নাটক করেছি, কিন্তু বর্তমানে এই জঙ্গিবাদের উত্থান, সেক্ষেত্রে কিন্তু এই পথনাটক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, মুক্তিযুদ্ধের চেতনায় যারা জাগ্রত করবেন, সেই ভূমিকাটা কিন্তু আমরা তেমন একটা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি না। কেন? আমি জানতে চাই শিল্পকলা একাডেমির মতন একটি প্রতিষ্ঠান, কিন্তু আমরা যখন দেশের কোনো উদ্ভুত পরিস্থিতি হয় তখন সবে মাত্র ওই সময়টাই আমরা এই জিনিসগুলো আলোচনা করি, কিন্তু ধারাবাহিকভাবে স্থায়ীভাবে এই জিনিসটা যদি নতুন প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তারা হয়তো আর জঙ্গিবাদে দিতে হবে না। এই বিষয়ে আলোচনা কি বলছেন? ধন্যবাদ। আমি হীরা ভাই আপনাকে এই প্রশ্নটার উত্তর দিতে বলবো। উনি যেটা বলতে যাচ্ছেন যে এখনকার যে সমস্যা জঙ্গিবাদ, সেই ব্যাপারে উনি হয়তো খুব একটা তৃপ্ত হচ্ছেন না পথনাটকের ভূমিকা নিয়ে, সেটা একটু যদি বলেন। সেটা আমি বলবো, তবে যে কথাটা প্রথমে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে প্রথমত পথনাটক তো নাটক হতে হবে। তারপরে আমি এটি পথে করছি না মঞ্চে করছি না অট্টালিকায় করছি না অন্য কোথাও করছি, সেটা ভিন্ন কথা। যেহেতু নাটক, তার মানে হচ্ছে এটি একটি শিল্প। তো শিল্পের যে শর্তাবলী, আমি যতই শর্ত ভাঙতে চাই না কেন, কিছু শর্ত তো থাকবেই। সেই শর্তগুলো মানা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের এটা আমরা মোস্টলি লক্ষ্য করলাম 90-এর গণ আন্দোলনে। তখন এমন একটা জোয়ার লাগলো যে পথনাটক অভিনীত করাটাই জরুরি হয়ে গেল। যে নাটক লিখতে জানে না তাকেও নাটক লিখতে উদ্বুদ্ধ করলো দল থেকে, এবং সেও উদ্বুদ্ধ হলো। পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক সামাজিক, লিখতে শুরু করলো, ডিরেকশন দিতে শুরু করলো, অভিনয় করতে শুরু করলো। এটি দর্শক গ্রহণ করলো একরকম, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এগুলো এক ধরনের উত্তেজনা তৈরি করছে সত্য, যেটি আন্দোলনে এক ধরনের ভূমিকাও রাখছে, কিন্তু এর শিল্পমান প্রকৃত অর্থে রক্ষা হচ্ছে না। সুতরাং আমরা সেই সময়টাতে কিন্তু সাংগঠনিকভাবে কোনো বাধা প্রদান করিনি, বা এই প্রসঙ্গটাকে তখন আমরা অনেক বেশি ঊর্ধ্বে তুলে ধরিনি। কিন্তু 90-এর পরে কিন্তু আমরা আমাদের যতগুলো আলোচনা অনুষ্ঠান, সেমিনার, ওয়ার্কশপ, নাট্যকার কর্মশালা, ডিরেক্টর ওয়ার্কশপে আমরা পথনাটক পরিষদ থেকে করে থাকি, সেখানে আমাদের প্রথম বিষয়টি কিন্তু আলোচিত হয় এর শিল্পমান। এবং শুধু আমরা যারা পরিষদের মানুষ তারাই নয়, আমাদের দেশ বরেণ্য যারা নাটকের লোক, বিশেষজ্ঞ, লেখক, নির্দেশক, তারাও এসে একই কথা বলে গেছেন। এবং মলায়াশ্রী হাশমি সেদিন শহীদ মিনারে একদম স্পষ্ট করে বলে গেছেন, প্রথমে নাটক হতে হবে, শিল্পমান থাকতে হবে, তারপরে সেটি পথনাটক হতে হবে। তো যেটি বলছিলেন বিশ্বজিৎ দাদা, যে জাগিয়ে রাখা, জেগে থাকা, জাগিয়ে তোলা পথনাটকের শর্ত। তো প্রথমত আমাকে তো নিজেকে জাগিয়ে রাখতে হবে। প্রতিবাদের ভাষা হিসেবে যদি আমি পথনাটককে ধরে নেই, তাহলে নিজের জেগে থাকার জন্য আমাকে কিন্তু নানান কিছু আহরণ করতে হবে। শিল্প মান আহরণ করতে হবে, যেটি
অধ্যাবসায়, শিক্ষা, পর্যবেক্ষণ নানান কিছুর মধ্য দিয়ে আমি অর্জন করব। একই সাথে রাজনৈতিক জ্ঞানটা খুব প্রবল এবং তীক্ষ্ণ না হলে একটু নড়বড়ে হয়ে যায়। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধরুন একটি নাটক করছি, কিন্তু ব্যাখ্যাটা কি, সাম্প্রদায়িকতাটা কি, আজকের দিনে 2016 সালের সাম্প্রদায়িকতা আর 1940 সালের সাম্প্রদায়িকতার রূপরেখা বা একরকম নয়। আজকে তার চেহারা পাল্টেছে, খোলস পাল্টেছে আজকে, এবং শিল্পের প্রকাশভঙ্গিও পাল্টেছে। এটাকে যদি আধুনিক উপায়ে আমরা দর্শকদের মধ্যে না নিয়ে আসতে পারি, সে কারণে আমি মনে করি যে বন্ধু দর্শক পিরোজপুর থেকে ফোন করলেন, এই জায়গাটা হচ্ছে এক ধরনের, আমি জানি না, আমরা তো মোটামুটি ভাবে বরিশাল সহ তার অনেক জায়গায়ও আমরা পথনাটকের কাজ করে থাকি। উনি যে জায়গায় বলছেন শিল্পকলা একাডেমির কাজ, শিল্পকলা তো কোনো নাটক করে না, এটা তো একটা প্রতিষ্ঠান। নাটক হচ্ছে নাট্য দলগুলোর কাছে। কিন্তু দুঃখিত, পিরোজপুরের কিন্তু একাধিক নাট্য দল আছে যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং পথনাটক করে। হয়তোবা বিশেষ করে আজকের যে প্রয়োজনীয় বিষয়বস্তু জঙ্গিবাদ, সেটা খুব একটা অত্র এলাকায় হয়নি বা তাদের দর্শককে তৃপ্ত করতে পারেনি। আমি এই দর্শকের প্রশ্ন থেকে আপনি বুঝতে পাচ্ছেন যে তাদের কি আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে পথনাটকের প্রতি। যখনই সংকট আসে সমাজে, তখনই মানুষ সেটার পথনাটকের মধ্য দিয়ে সেই রূপটা দেখতে চায়। একটা জিনিস যেমন দর্শক বললেন যে শিল্পকলা একাডেমি, হ্যাঁ শিল্পকলা নাটক করে না বটে, কিন্তু নাটকের প্রতিযোগিতা করে, উৎসব করে। তো এমন তো হতে পারে ওই দর্শকের সাথে মিলিয়ে এই কথা তো আমরাও বলতে পারি যে শিল্পকলা একাডেমি এখন আমাদের দেশে এই একটা যে সবচেয়ে বড় একটা সংকট, সেই সংকটের জন্য তারা একটা নাট্য উৎসব করতে পারে, পটনাট্য উৎসব, যেখানে এই জঙ্গিবাদের বিরুদ্ধে জ্বালা 64টা জেলা থেকে এরা আসতে পারে এবং তাতে কিন্তু অনেক ব্যাপক একটা শিল্পকলা একাডেমি একটা বড় ভূমিকা রাখতে পারে। রাখতে পারে, কিন্তু রাখছে রাখছেও, শিল্পকলা একাডেমি ভূমিকা রাখছে। ঢাকা সহ ডিস্ট্রিক্ট তো হয়তো ওই ডিস্ট্রিক্টটাতে কম হচ্ছে, কিন্তু শিল্পকলা একাডেমি জঙ্গিবাদ বিরোধী অবস্থান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কাজ করছে বর্তমান কিন্তু মহাপরিচালক। আপনি কি মনে করেন যে, দুজনের কাছে প্রশ্ন করব, যে আসলেই এই জঙ্গিবাদ বিরোধী নাটক পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যতটা হওয়া উচিত? না, পর্যাপ্ত পরিমাণে আসলে শিল্প নির্মাণটা তো একদম অন্য ইন্ডাস্ট্রির মতো না। এটা তো সময়ও লাগে, যে লিখবে। আপনারা দেখবেন এই আহমেদ গিয়াসের দলেরই একটি নাটক 7 তারিখে জঙ্গিবাদের বিরুদ্ধে হবে, এবং এই 3 দিনে একাধিক নাটক হয়েছে, তারা বাইরে থেকে আসছে। তো এখন 17 কোটি মানুষের দেশ, এত দর্শককে আমরা, আর পথনাটক হচ্ছে ভেরি মাইনরিটি অডিয়েন্সের সামনে অভিনীত হয়, সেখানে আমরা হয়তো সবটা কাভার করতে পারি না, কিন্তু এটা প্রসার ঘটছে। যেরকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাটক, এখন আমরা এই অবস্থায় এসে বলতে পারি যে 90% নাটক এখন পথনাটকের সাম্প্রদায়িকতা বিরোধী। আপনি অল্প দিনের মধ্যেই দেখবেন যে খুব দ্রুত জঙ্গিবাদের বিরুদ্ধে নাটক ছড়িয়ে পড়বে। একটু আপনার কাছে প্রশ্ন করি যে পথনাটক পরিষদের কার্যপরিধি কি? মানে আপনারা শুধুই বছরে একটি উৎসব নিশ্চয়ই করেন না, আরো কিছু কিছু কাজ হয়, একটু যদি বলেন। সেটি হচ্ছে যে আমাদের একদিন প্র্যাকটিস ছিল হচ্ছে আমরা শীত মৌসুমে পথনাটকটা যেভাবে হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের পরপরই বিভিন্ন দলগুলোকে পথনাটক করাতে উৎসাহ দেওয়ার জন্য তার আগে আমাকে বলতেই হবে সাইফুল ইসলাম মাহমুদ, তারপরে তপন, তারপরে জাহাঙ্গীর ভাই, এরা 4-5 জন 3-4টা দলের মিলে তারা আমরা এই মাঠের মধ্যে সরারদি উদ্যানের মধ্যে আমরা বসে আলাপ করলেন যে বিভিন্ন দলগুলোকে নিয়ে শুক্রবারে একটা জায়গায় আমরা পথনাটক করাবো। আমি একটু থামিয়ে দিই গিয়াস, আবার ওর জায়গায় যাবে। ধরুন স্বৈরাচারের যখন পতনটা হলো, এটা একটা সাংঘাতিক সংকট। আমার মনে হয় অনেকের কাছে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হতে পারে। তখন পরবর্তীতে মনে হলো এখন আমরা কি করব, কিন্তু আমরা তখন মনে করলাম যে আমাদের একমাত্র উদ্দেশ্য তো স্বৈরাচারের পতন নয়, সমাজের যাবতীয় ভাবনা, যেটা উনি বললেন নানান জিনিস যুক্ত করে, তখন কিন্তু পথনাটক পরিষদ এবং যারা প্রায় ভেবেছিল যে আর বোধহয় কাজ শেষ আমাদের, তাদেরকে উজ্জীবিত করার জন্যই এই প্রয়াস। এবং আপনি তো হয়তো দেখে থাকবেন, আমি নিশ্চিত যে আপনি এগুলো দেখেছেন। আমরা মাঠের মধ্যে ধরেন একটা নাটক অভিনয় হলো, প্রথমে সেই অভিনেতা অভিনেত্রীদের দিয়ে গামছা দিয়ে আমরা
দর্শকদের কাছ থেকে চাঁদা চাইতাম। তারা 1 টাকা 2 টাকা 5 টাকা দিত, সেই টাকা দিয়ে আমরা লাইট ভাড়া দিয়েছি, মাইক ভাড়া দিয়েছি। এভাবে আমরা গত 25 বছর চালিয়ে আসছি। যদি এই সরকারকে ধন্যবাদ দিতে হয় যে আমাদের নূর ভাই মন্ত্রী হওয়ার পরে আমরা কিছু আর্থিক সহযোগিতা পাচ্ছি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। আর হচ্ছে আমরা মূলত যেটা করি যে নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত পথনাটক প্রদর্শনীর মৌসুমটা থাকে, সেটি প্রতি শুক্রবারে সোহরাওয়ার্দী উদ্যানে করতাম আমরা একটা জায়গায়। এইবার আমরা যেটা করেছি সেটা শুধু সোহরাওয়ার্দী উদ্যানে না, সোহরাওয়ার্দী উদ্যানে এক ধরনের দর্শকরা দেখে অভ্যস্ত হয়। এবার আমরা ঢাকার বিভিন্ন জায়গায়, যেমন ধরেন শাহবাগ মোড়ে, টিএসসিতে, জুরাইনে, উত্তরাতে, 7 রাস্তার মোড়ে, পোস্তগোলাতে, বিভিন্ন মোহাম্মদপুরে, টাউন হলে, রায়েরবাজার বধ্যভূমিতে, বিভিন্ন জায়গায় প্রতি শুক্রবারে দলগুলোকে দিয়ে আমরা নাটক করাচ্ছি। তাতে করে কি হচ্ছে, বিভিন্ন অঞ্চলের দর্শকরা নাটকটা দেখতে পাচ্ছে। সেটি আর টিএসসি কেন্দ্রিক বা সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক নাট্যচর্চাটা থাকছে না। এরপরে আমরা ওয়ার্কশপ, লেকচার ওয়ার্কশপ করাচ্ছি এবং এবার আমরা একটা সেমিনার করেছি গত শুক্রবারে, যে আমাদের কলকাতা থেকে যে গেস্ট আসছিলেন তাদেরকে দিয়ে। সেই সেমিনারে বিভিন্ন দলের অসংখ্য নাট্যকর্মীরা অংশগ্রহণ করেছে এবং তারা উপকৃত হয়েছে। সেমিনারের পরপরে যখন আমাদের বর্ষা মৌসুমে যখন আমাদের আর নাটক, ওপেন নাটক করার কোনো সুযোগ থাকবে না বৃষ্টির কারণে, তখন আমরা নির্দেশনা বিষয়ক কিভাবে পথনাটক নির্দেশনা দিতে হয়, কিভাবে পথনাটক তৈরি করতে হয়, এই বিষয়ে কর্মশালা করব। এই কাজের মধ্যেই আমরা থাকছি। ধন্যবাদ। আমি আবার অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ আপনার কাছে আসবো। এবারের যে স্লোগান পথনাটক উৎসবের, সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই, অসাধারণ চমৎকার একটা এটার স্লোগান। উপর একটু যদি বলেন, আপনি শিক্ষার সাথে যুক্ত, অবশ্যই সব মিলিয়ে। আমরা একটু এই জায়গায় যাওয়ার আগে দুটো নাম আমাদের বলতেই হচ্ছে। ইতিহাসের কথা যেহেতু আমি আগে বলেছিলাম, গণনাট্য আন্দোলনের কথা। এই গণনাট্য আন্দোলনও কিন্তু অনেকটা পথনাটকেরই আর এক বড় ভূমিকা পালন করেছে। সেই তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, পরবর্তীকালে পিপল স্টেট আর উৎপল দত্তের, এরাও কিন্তু পথে পথে অভিনয় করেছে এবং কত রজনী যে অভিনয় করেছে 1942, 43, 44, 45 সালে, ভাবা যাবে না। সুতরাং তাদের কথা আমরা আজকে একটু স্মরণ করব। আর আরেকটি জিনিস যেটি মান্নান ভাই বলেছেন সেটি কিন্তু ভাবার বিষয়, যে আমাদের কিন্তু প্রচুর নাট্য টেক্সট নাই। এই না থাকার কারণে অথচ পথনাটক কিন্তু অনেকটা সাময়িক দাবিতে তৈরি হয়, সাময়িক দাবিতেই তার রচনা করতে হয়, দ্রুত রচনা করতে হয়। দ্রুত রচনা করার কারণে অনেক সময় শিল্প মানটি বিনষ্ট হয়ে যায়, কারণ এক একটা বিষয় উঠে আসে। ঠিক সেই জন্য আগে যে প্রস্তুত ছিলাম তা নয়, কিন্তু এই নাটকগুলো কিন্তু পাওয়া খুব কঠিন। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে নাট্যকারদেরও একটা বড় ভূমিকা থাকে, যে জনচেতনাকে জাগ্রত করার জন্য তারাও যেন একটু পরিশ্রম করে নাটক লেখেন, এটি থাকবে। আমার দাদা, আমি সেটা হচ্ছে এই যে সমকালীনতাকে খুব জরুরি ভিত্তিতে লিখতে হচ্ছে, সুতরাং দায়িত্বটা অনেক বেশি নাট্যকার ও নির্দেশকের ওই সময়ের মধ্যে শিল্পমানটা তাকে রক্ষা করতে হবে। এটাও ঠিক কঠিন কাজ। এরপরে আপনি যেটা বললেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে একটা বিপদের মধ্যে পড়েছে বলে আমরা সকলেই বলছি। বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় সংযুক্ত হয়েছে যা ইতপূর্বে ছিল না, আবার কিছু বিষয় বর্জিত হয়েছে যা আগের বইগুলোতে ছিল। এবং সকলেই প্রায় বলছেন একটাই কথা, যে যা পরিবর্তন হয়েছে সেটি ভালো হয়নি। পরিবর্তনটা সাম্প্রদায়িকতার ভাবনার দিকে বেশি মাত্রায় চলে গেছে। ভালো বইগুলো বাতিল, ভালো লেখাগুলো বাতিল করা হয়েছে, বড় মাপের লেখকের লেখা বর্জিত হয়েছে, এবং তার পরিবর্তে যেগুলো আসছে সেগুলো যে উঁচুমানের রচনা তা নয়, বরং সেসব রচনার মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে হয়। এখন প্রশ্ন এই যে বর্তমান সময়ে বাংলাদেশ যে সরকার, সেটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের জন্য তারা কাজ করছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন এবং যুদ্ধাপরাধীদের অনেকেই বিচার হয়েছে। সেই সরকারের আমলে এই ধরনের পরিবর্তনটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। আমরা আশা করব যে এই সাম্প্রদায়িকতা মুক্ত পাঠ্যক্রম তৈরি করা হবে এবং আমাদের শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতা মুক্ত পাঠ্যক্রমের মধ্য দিয়ে বড় করে আমরা তুলব এবং একটি মুক্ত মানবিক সমাজ গড়ে তুলব। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনি যখনই একটা স্কুলের একজন শিক্ষার্থী, আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেই যদি ধর্ম পাঠ করতে, প্রত্যেকেই সব ধর্ম পাঠ করতে হবে। একজন স্কুলের শিক্ষার্থী তিনি যে ধর্মেরই হোক না কেন, অন্য ধর্মের বিষয়গুলো যদি না সে পাঠ করে তাহলে সে জানবে না, ফলে এক ধরনের অশ্রদ্ধাবোধের জায়গা তৈরি হয়ে যেতে পারে। এবং খুব খারাপ এমন একটা পরিস্থিতি দেখেন যে 1, 2, 3, 4, 5, 6 স্কুল, যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখা যাচ্ছে যে ক্লাসের সংখ্যাগরিষ্ঠ যে শিক্ষার্থী তারা মূল ক্লাসে থাকবে,
অন্য ধর্মাবলম্বী যেখানে এত সংখ্যা কম, তারা ভিন্ন ক্লাসে চলে যাবে, মূল ক্লাস থেকে তারা বেরিয়ে যাবে। আমি কিন্তু ক্লাস 1 থেকেই শিখলাম যে এর সাথে আমার একটা পার্থক্যের জায়গা আছে, আমার একটা আলাদা রুমে পাঠানো হচ্ছে, এরা আলাদা রুমে পড়ছে। আমি তো ক্লাস 1 থেকেই আমি আলাদা করে দিলাম। অবচেতন ভাবে কিংবা বলি সচেতন ভাবেই আমি 2 গুচ্ছ মানুষ 3 গুচ্ছ মানুষ তৈরি করে দিচ্ছি আমার পাঠক্রমের মধ্যে দিয়ে। কিন্তু আমরা কি সকলে মিলেই সব ধর্ম পড়তে পারি না? একটি বই কি থাকতে পারে না যেখানে ইসলাম ধর্মের কথা থাকবে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, সকল ধর্মের কথাই থাকবে এবং বয়স অনুসারে সেগুলো আস্তে 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 উপরের দিকে উঠবে? তাহলে কিন্তু অন্য ধর্মের প্রতি আমার একটা শ্রদ্ধাবোধের জায়গা তৈরি করা সহজতর হতে পারে, আমি অন্তত বিশ্বাস করি। আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে এটিও যে সাম্প্রদায়িকতা মুক্ত যদি শিক্ষা সামগ্রী আমরা পেতে চাই, তাহলে আমার মনে হয় যে ধর্মশিক্ষা নিয়ে আরেকটু ভাবার সুযোগ আমাদের তৈরি করে দিতে পারে এই সংকটটি। এটি আমার কথা। আমি একটু বলি ভাই, যেমন সাম্প্রদায়িকতা মুক্ত হবে আমাদের যে প্রশ্নকর্তা একজন প্রশ্ন করেছিলেন, আবার একটু পেছনে ফিরতে, যেমন আমাদের নাটকের কিন্তু পথনাটকের একটা ডিউরেশন নির্ধারণ করা থাকে, 20 থেকে 25 মিনিটের মধ্যে হতে হবে। আর সেই 20-25 মিনিটের মধ্যে কিন্তু অনেক বিষয় আনা সম্ভব না। আমাদের গ্রুপে, আমার গ্রুপের নাম সুবচন নাট্য সংসদ, এই গ্রুপে এখন যে নাটকটি করছি আমরা সাইফ আহমেদের লেখা একটা বোধোদয় নাম দিয়েছি। আপনারা জানেন নিশ্চয়ই, এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাই যে পড়ালেখার নামে কোচিং সেন্টার চালু করা হয়েছে। সেই কোচিং সেন্টারগুলোতে কি করা হচ্ছে, আমাদের নাটকে আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ওখানেও কিন্তু সাম্প্রদায়িক শিক্ষা দেওয়া হচ্ছে, অসাম্প্রদায়িক চেতনার কথা বাদ দেওয়া হচ্ছে। ওখানে কিন্তু বলা হচ্ছে যে তোমরা জয় বাংলা স্লোগান বাদ দিয়ে তোমরা ইমানটাকে শক্ত করো, জয় বাংলা স্লোগানটা দরকার নাই, পড়ালেখা করার দরকার নাই। আমরা তো জানি যে বিভিন্ন মানে গরিব মেধাবী ছেলেদেরকে দিয়ে কিভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে তাদের জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছি। আমরা কিভাবে দেখেছি কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে, কিন্তু ইসলামের বা কোনো ধর্মের কোথাও কিন্তু লেখা নেই যে মানুষকে পুড়িয়ে হত্যা করো তাহলে তোমার ইমানটা দুর্বল হবে। কোনো ধর্মে এটা নেই। বরঞ্চ ধর্মে আছে কি যে মানুষকে রক্ষা করো, রক্ষা করলেই বরঞ্চ তুমি সোয়াব পাবে বা পুণ্য পাবে। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের নাটকের বিষয়বস্তু করে আনার চেষ্টা করছি। এখন অনেক নাটকে, আমাদের নাটকটাতেও এই বিষয়গুলো আছে, এখন অনেক নাটকগুলোতে এইভাবে আছে, কিন্তু হয়তো ব্যাপক আকারে হচ্ছে না, আরো ব্যাপক আকারে হওয়া উচিত। হ্যাঁ, ব্যাপক আকার অর্থে আমি এটা যুক্ত করতে চাই, পথনাটকের ডিউরেশনটা বাড়িয়ে তো আর করা যাবে না। প্রত্যেকটা শিল্পের একটা মাত্রা থাকে, ব্যাপক বলছি আমি এইভাবে যে বিভিন্ন দল করছে না। হ্যাঁ, কিন্তু আমি বলছি যেটা 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমি মনেই করি একদম স্বয়ং সম্পূর্ণভাবে সংকটকে তুলে আনা সম্ভব এবং সেটি বক্তব্যের দিক থেকে এবং শিল্পমানের দিক থেকে। এবং যে কথাটি দাদা বলছিলেন যে অসংখ্য নাটক জরুরি ভিত্তিতে লিখতে হয়, কিন্তু আপনি, আমার ধারণা যে কিছুদিন পরে আমরা বুঝতে পারবো এরই মধ্যে অনেক এ ধরনের নাটক কিন্তু কালজয়ী মাত্রা যুক্ত অর্জন করেছে, এবং সেটাও সম্ভব যদি কিনা নিজে জেগে থাকি এবং নিজেকে জাগাবার প্রক্রিয়াটি অব্যাহত রাখি। তাহলে এই আধা ঘন্টা 40 সফদর হাসমি ইতিহাস হয়ে আছে কি করে, তার নাটক এখন অন্য মাত্রায় চলে গেছে, তার সেই পথটা দেখানো পথে হেঁটে অন্য জায়গায় চলে গেছে। সুতরাং আমি মনে করি যে এই রাজনৈতিক ভাবনা এবং শিল্প ভাবনা দুটোর এমন একটা পপুলার সংমিশ্রণ দরকার। এটা শব্দটা ব্যবহার করলাম খুব নেগেটিভ অর্থে নয়, কারণ যাদের সামনে অভিনয়টা হবে সেখানে আমি খুব একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে আমাকে যাওয়ার সুযোগ নাই, একটা পপুলার ফর্ম আমরা বেছে নিতে হয়। কিন্তু সেই পপুলার ফর্মটা আবার কি, সেটা কিন্তু সস্তা বলতে বোঝাবে না, জনপ্রিয় কিন্তু বোধের উদয় করে, চিন্তার উদ্রেক করে। হেঁটে যাবে মানুষটা ঠিকই, কিন্তু যেতে যেতে যেন তার মস্তিষ্কে কাজ করে। এটা আমি যে দেখলাম, যেটা আমাদের বিখ্যাত ডিরেক্টর পিটার ব্রুক বলেন, থিয়েটার রিমেইনস ইন দ্য মেমোরি অফ দ্য অডিয়েন্স। আমাকে যেন অডিয়েন্সকে ভাবাতে ভাবাতে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এটা আমাদের পথনাটকের কর্মীদের কাছে আমাদের পরিষদের পক্ষ থেকে নিবেদন। ধন্যবাদ, এটাই আসল কথা। ধন্যবাদ আপনাদের। আমরা আজকে পথনাটক সম্পর্কে জানলাম এবং আমার মনে হয় পথনাটক আমাদের আগামী দিনে আরো অনেক পথ দেখাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।